আজকের মতো তবে বাবা বিদায় হতে গেলাম। নমস্কার। কবি অমলেন্দু বিকাশ দাসকে আমাদের অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। তাদের আমরা অগাধ শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আজকের এত সুন্দর এক মুহূর্তকে আপনারা আমাদের এই 25শে বৈশাখ অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর যে আয়োজন, সেই আয়োজনকে আপনারা সার্থক করে তুলেছেন, সুন্দর করে তুলেছেন। আমরা পেয়েছি কবি এবং গীতিকার মানস চক্রবর্তীকে। তাকে বরণ করে নেবে শ্রুতি পাইক। সম্মানিক ব্যাচ এবং চন্দন তিলকের সাদর সাহচর্যে আমরা বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় কবি, ছড়াকার এবং গীতিকার মানস চক্রবর্তীকে। তিনি বর্তমানে বিএলআরও অফিসের একজন কর্মাধ্যক্ষ। মাননীয় কবি মানস সরকার তার এই উপস্থিতি আমাদেরকে উজ্জ্বল করেছে। আমরা বরণ করে নেব চন্দন তিলক এবং সাম্মানিক ব্যাচ পরিধান করি আমরা বরণ করে নেব রাজকুমার বর। কবি রাজকুমার বর এসেছেন বাওয়ালি থেকে, সুদূর বাওয়ালি থেকে। তার উপস্থিতি আমাদেরকে চমকিত করেছে, আমাদের অনুষ্ঠানের সমৃদ্ধ করেছে। কবি রাজকুমার বর। আমরা প্রায় সকলের উপস্থিতি আজকের আমাদের এই মঞ্চে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে একসঙ্গে এক ঝাঁক গুণী মানুষকে আমরা আমাদের অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর এই আয়োজনকে সার্থক করে তুলেছি আপনাদের মতো সুধীজনদের সাদর সাহচর্যে। আমরা বরণ করে নেব সেই গুণী মানুষটিকে, যাকে আমরা দেখতে পাই মাঠে ঘাটে, অফিস কাছারি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যিনি খবর পরিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, উৎসাহিত হয়ে থাকেন, যিনি আজকের গভীর উৎসাহের জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, যাকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে বিভিন্ন জগতে সমস্ত খবরের মধ্যে পাই, সেই সাংবাদিক দিলীপ কুমার ঘোষকে, যার কবি দিলীপ কুমার ঘোষকে এখন বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছে শ্রুতি পাই। তাকে আমরা বরণ করা হয়ে ওঠেনি, তাই আমি তাকে বরণ করে নিচ্ছি আমাদের অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর ব্যাচ করিয়ে। আমাদেরই অঙ্গীকার গোষ্ঠীর সভাপতি আমাদের কেশব পাইক মহাশয় বরণ করে নেবে শিশির পাইককে। এখন শিশির পাইককে বরণ করে নিচ্ছে আমাদের অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর সভাপতি কেশবচন্দ্র পাইক। একটু হাততালি হোক নাকি? আমরাই দর্শক, আমরাই শ্রোতা, আমরাই হাততালি সব। যেটা উনি অনেক লিখেছেন ছোটদের। পদ্মা পাড়ে মোল্লাপাড়ায় থাকি, পদ্মার দুকুল ঝাঁপিয়ে যখন বন্যা এলো, আমজাদের তখন জন্ম হলো। সবাই বলতো বাপের মতো হয়েছে, কেউ কেউ বলতো মাথা ভর্তি চুল হয়েছে, আমার মতো নাকি ছোট্ট কপাল। সেই বন্যা জল শুকিয়ে গেল, আমজাদের বাপ কোথায় পালিয়ে গেল। সবাই বলে ওর বাপ নাকি কাঁটাতারের ওপারে ঘর বেঁধেছে। আমজাদ তখন ছোট্ট, 10 কি 12 হবে। এক ফকির বাবাকে দেখে সে কি কান্না, স্মৃতির অদূরে ভেসে চলে আমার ভাগ্য লিখে। ভাগ্য আমায় বেঁধেছে কাঁটাতারে, পদ্মায় ভেসেছে জীবন। আজ কতদিন হয়ে গেল, কতদিন দেখিনি ওকে, মায়ের মন পদ্মার জলে আর কাঁটাতার। আগে তবুও 6 মাস ছাড়া বাড়ি আসতো, বলতো কাজের ভীষণ চাপ। তুই চিন্তা করিস না মা, আব্বাকে ঠিক ফিরিয়ে আনবো।
চোখ থেকে চোখে এক বোবা কান্নার ছবি ভেসে ওঠে। তোমরা কেউ বলতে পারো আমজাদকে কোথায় পাবো? কেউ কি কখনো আমজাদকে দেখেছো? এই সিরাজ, এই সিরাজ, তুই তো আমজাদের সঙ্গে পড়তিস, তুই কি বলতে পারিস আমজাদকে কোথায় পাবো? আজ বাড়িতে অঙ্গীকার সাহিত্য নাট্যগোষ্ঠীকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার কবিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার পরিগ প্রণাম। তুমি কত জ্ঞানী, কত গুণী, কত যে মহান, তাই বিশ্ব দরবারে পেয়েছ সম্মান। জন্ম তোমার জোড়া সাঁকো, দেশের ছবি কত আঁকো, তোমায় নেই তো তুলনা, তাই তো আজও ভারতবাসী আজও ভোলে না। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তুমি বিদেশির দেওয়া নাইট উপাধি করেছিলে ত্যাগ, করিলে ভারতকে ধন্য। বঙ্গভঙ্গ আন্দোলনকে রাখি বন্ধন করেছিলে তুমি, বিপ্লবী বীর, অগ্নিযুগের রবি, একচের দেশের ছবি। তোমার স্বপ্নের দেশ কিভাবে হচ্ছে শেষ, বারুদের গন্ধ হচ্ছে দম বন্ধ, হারিয়ে যাচ্ছে মানুষের চলার পথের ছন্দ। সিঁদুরের বদলা রক্ত, দেখ কেমন লাগে, তোর বেঁচে থাকা শক্ত। পাকিস্তান নামক দেশটা মানচিত্র থেকে মুছে যাবে, সময় কি তবে শেষটা? বেছে বেছে হিন্দু মারে, থাকবে শুধু ওরা, পয়লগা পর্যটক 26 জন গেল মারা। কি অপরাধ ছিল তাদের হিন্দু হয়ে জন্মানো? এবার কি পারবি তোরা নিজেদেরকে সামলানো? মানুষ হয়ে করলি তোরা পশুর মতো আচরণ, একটু জানা উচিত ছিল মানব জাতির ব্যাকরণ। শীতের সিঁদুর ভবিষ্যৎ অদূর, করলি লালে লাল, সঙ্গী হারা হবি এবার, পালাবি কোথায় বল? করলি যত জঙ্গি হানা, কেউ করে না তোদের মানা। পাকিস্তান দেশটা কি হতে কি হয়ে যায়, দেখ এবার শেষটা। 22শে এপ্রিলের প্রতিশোধ, অপারেশন সিঁদুর, সুখই জাগোয়া রাফাল ধ্বংস করল বহুদূর। কাঁপছে পাকিস্তান, ভারতীয় সেনাকে দেশবাসী করলো স্যালুট। যা যা তোরা সবাই দেখে যা, ভারতের মহিলা সেনার কেরামতি, নামটি সোফিয়া। ভারতের S-400 দিল কেমন মার, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম হলো ছাড়খা। ছুটছে মিসাইল, পড়ছে বাংকারেতে, নেতাদের উস্কানিতে, বারুদের ঝলকানিতে। বেশি বাড়াবাড়ি করলে পড়বে বোমা শেহবাজ শরীফের রাজধানীতে। নমস্কার। এই কারণে বলছি, আমরা যদি 165 বছর আগে জন্মগ্রহণ করতাম, তাহলে মনে হয় এই বন্দুক, গুলি, এই সবগুলো আর দেখতে হতো না, বা বিভিন্ন কবির মুখ থেকে অনেক পাচ্ছি, সেগুলোকে শুনতে হতো না। যাই হোক, এখন আমি আমার নিজস্ব লেখা একটা কবিতা পাঠ করছি। আপনাদের কেমন লাগবে জানি না, তবুও পাঠ করছি। কবিতার নাম অভিশাপ। সেদিন ডুকরে কেঁদে উঠেছিল পলাশ কেতন, বলেছিল তার নাকি ঘুম নেই, খাওয়া নেই, ডানা মেলে ওড়ার মতো আকাশ নেই, আছে শুধু গহীন অন্ধকারে দাঁড়িয়ে থাকা কয়েকটা দাঁড় কাক। অভিমানে রাত যায়, শুধু জেগে থাকে তার কয়েকটা ঢেউ। সুপ্ত বাঁধনে এসেছিল যে নারী, সেও এখন নব নব অভিসারে। এহেন দেশ ছেড়ে যেতে হবে ভাবেনি কখনো, নিয়মের করিডরে হারিয়েছে সে পথ। যুদ্ধ যুদ্ধ খেলতে চাইনি তো কখনো, ছোট্টবেলায় পুতুল পুতুল খেলার ছলে কাটিয়েছে অনেকটা সময়। বুঝেছে এক পুতুলের সাথে অন্য পুতুলের বিয়ে, আর এখন শুধু পুতুল ভাগাভাগির যুদ্ধ। কার অভিসম্পদে হারিয়ে যাচ্ছে মানবিকতার ডানা। সবাই তো কথা দিয়েছিল, কেউ কথা রাখেনি রবি ঠাকুরকে। নমস্কার। ধন্যবাদ জানাই সকলকে। আমরা এই মুহূর্তে নিজেরাই দর্শক, নিজেরাই শ্রোতা, নিজেরাই আমরা শিল্পী, আমরা নিজেরাই সব জানি। মাননীয় আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয় এবং
মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সম্মানীয় গুণীজন যারা রয়েছেন তাদের সবাইকেই জানাই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ এই বিশেষ দিনে কবি প্রণাম অনুষ্ঠানে শিশিরদার আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং অভিভূত, তাই শিশিরদাকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কবিতা পাঠ শুনছিলাম, খুব ভালো লাগছিল। তো আমরা এলাম, কিন্তু একটা অনুষ্ঠান আছে, এখানে ভাগবত পাঠের অনুষ্ঠান আছে, সেখানে আমাদের একটু অংশ নিতে হবে, তাই জন্য আমি একটু আগে চলে যাব। তো বলারই বলতে যেটাই আমরা তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের বেশভূষা বা আচার আচরণ দেখে অনেকেই জানেন, অনুভব করতে পারছেন। তো যা হচ্ছে আমার সামনে মাননীয় সাংবাদিক দিলীপদা আছেন, উনি একটা জায়গায় বলেছিলেন একটা কথা, আমার খুব মনে লেগেছে, মনে পড়ে সবসময় এবং সব মঞ্চেই আমি সেটাকে বলি। দাদা বলেছিলেন যে আমি সাংবাদিক হলেও না, আমি একজন মানুষ। এই যে বিভিন্ন জায়গায় যে জিনিসগুলো ঘটছে, খুন, রাহাজানি, মহিলাদের উপর, মায়েদের উপর এই যে রক্তাক্তময় ঘটনা, আমার প্রচার করতে এগুলো খুবই কষ্ট হয়। তো এই জায়গা থেকে আমরা বেরোতে গেলে আমাদের কি করতে হবে? তো আমরা জানি, আমরা গীতায় বলছেন যে ঈশ্বর কর্মশ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কোনো উপায় নেই। এবং ভগবান থাকেন কোথায়? যেখানে আমাদের ঠাকুরের আরাধনা হয়, ভজন কীর্তন হয়, সেখানেই তিনি থাকেন। তো সেই জন্য আমাদের সকলেরই উচিত এই পরিস্থিতি দাঁড়িয়ে অন্তত আর পিছনে হাঁটার জায়গা নেই, কৃষ্ণ ভাবনামিত হওয়া এবং কৃষ্ণ শরণগতি লাভ করে নিজেদের ধর্ম সনাতন, আমরা হিন্দু, সেটা অন্তত মনে রেখে আমাদের সেই আচার আচরণগুলো করা উচিত বলে আমার মনে হয়। তো আরেকটা কথা যেটা, যেখানে ভগবান বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না, তিনি একটা শ্লোকে বলছেন নাহাম তিষ্ঠামে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামে নারদ। অর্থাৎ হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়ে থাকি না, কিন্তু যেখানে আমার ভক্তগণ আমার নাম গুরু কীর্তন করেন, অর্থাৎ ভগবানের কথা যেখানে হয় সেখানেই আমরা থাকি। তো সব জায়গায় এখানেও ভগবান আছেন, সব মানুষের মধ্যেই পরমাত্মা আছেন, আমার মধ্যেও যিনি আছেন, আপনাদের সবার মঞ্চে যারা আছেন সবার মধ্যেই সেকে একই পরমাত্মা বিরাজ করছেন। এবং আমাদের যে সম্পর্ক, সেটা আমার স্বামী, আমার দাদা, আমার দিদি, আমরা মনে করি, কিন্তু আমাদের প্রকৃত সম্পর্ক ঈশ্বরের সঙ্গেই হওয়া উচিত। কারণ হরি মোরে अंगना मैंने बांध लिया प्रेम वाला कंगना, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि ठीक को दान भाई, आओ आओ हरि বাইরে হচ্ছে। मेरा मन पापी प्रभु पावन तो कर दे, मेरा मन पापी प्रभु पावन तो कर दे, तेरा मेरा नाता जोड़े ऐसा मुझे बर दे। এখানে মীরাবাই বলছে যে এমন একটা বর আমাকে দিন যে তোমার সঙ্গে আমার সম্বন্ধ জোড়ে। मेरा मन पापी प्रभु पावन तो कर दे, तेरा मेरा नाता जोड़े ऐसे मुझे बर दे, तेरे रंग ऊपर, तेरे रंग ऊपर, तेरे रंग ऊपर चढ़ कोई रंग ना। आओ आओ। কবিতাটির নাম সময়ের গভীরে। দিলীপদা ঠিক আছে। চেতনায় রবীন্দ্রনাথ। সময়ের গভীরে ও চেতনায় রবীন্দ্রনাথ। সময়ের গভীরে পেরিয়ে যাওয়া তোমার অনন্ত জীবন, শূন্যতার সেই অনুভব, অপার্থিব সুখ সঙ্গোপনে আজও স্মৃতির মগ্ন তিমিরে
নিরন্তর নিরবচ্ছিন্ন নৈশব্দে সুবিপুল বিস্ময়ে মৌন অশ্রুভারে চিত্রকল্প হয়ে যায়। তোমার সৃজিত উল্লাস, গভীর প্রদীপ্ত প্রশান্তি, প্রতীকী মায়া, পৃথিবীর নৈসর্গিক স্বরূপ সন্ধান, সুদূর অবিনাশী প্রত্যাশা, প্রবাহমান নীরবতা, আস্তিকতা খোঁজে মিয়মান প্রাণবন্ধ নিসঙ্গতার নিমগ্ন চেতনায়। তোমার কবিতা ও গানে অসীম রহস্যময়তা, লৌকিক কবিতা খুঁজছিলাম রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, সেইভাবে খুঁজে কিছু পেলাম না। এখন হাতের কাছে একটা ছড়া পেয়েছি, সেটা পড়বো। তার আগে আমি দু চার কথা বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মানে সেরকম পাণ্ডিত্য আমাদের নেই। কোনো একক ব্যক্তি মানে এক কথায় রবীন্দ্রনাথ থেকেও প্রকাশ করতে পারবে না। মানে উনি হচ্ছেন মহাবিশ্বের মহাবিশ্বয়। তা খুব ছোটোবেলায় মানে আমার বাবা মানে আমরা যে বয়সে ছিলাম 10-12 বছর, সেই অনুযায়ী বললে যেমন বুঝবো সেইভাবে বলতেন বাবা মানে রবীন্দ্রনাথ সম্পর্কে। তখন একটা কথা বলতেন, সেইভাবে বুঝতে পারতাম না যে কী বলতে চাইছে। বলছে যে দেখ, এই যে টাটা, বাটা, বিড়লা, গোয়েঙ্কা, ডালমিয়া, সিংহানিয়া, রাওলা, বাজরিয়া, এই যে এত কোম্পানি খুলেছে, এদের সারা পৃথিবীতে এত ব্যবসা, এরা যত মানুষকে না কর্মসংস্থান দিয়েছে, এই রবীন্দ্রনাথ ঠাকুর তার থেকে বহু মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। মানে ব্যাপারটা বুঝতে পারতাম না যে রবীন্দ্রনাথ তো কোনো শিল্পপতি নন, কোনো উদ্যোগপতি নন, কোনো কারখানা করে যাননি। কী ব্যাপারটা কী? তা আজকেই যদি এই ব্যাপারটা নিয়ে দেখেন, এই যে আজকে একটা এখানে মঞ্চে আমার অনুষ্ঠান হচ্ছে, শুধু আজকে এখানে হচ্ছে না তো, সারা দক্ষিণ চব্বিশ পরগনা, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, যেখানেই বাঙালি আছে, শুধু বাঙালিরা কেন, মানে যারাই সাহিত্যপ্রেমী আছেন, সাহিত্যবোদ্ধা আছেন, অন্য যারা ভাষী তারাও, আমরা যেমন মুন্সি প্রেমচাঁদের জন্মদিনও অনেকে পালন করি, শেক্সপিয়ারের পড়ি, তাদের জন্মদিন পালন, তেমনি সব জায়গায় হচ্ছে। তো আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই কত আয়োজন। এই যারা ইলেকট্রিক দিয়েছেন তারা তো কিছু পয়সা পাচ্ছে, এই আমরা এখানে এসেছি, চা খাচ্ছি, বা হয়তো খাওয়ারও আয়োজন আছে। মানে এরকম যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখা যায় যে রবীন্দ্রনাথ যে কতভাবে মানে ছড়িয়ে আছেন, এবং জীবিকার সাথে কেউ রবীন্দ্রনাথের গান শিখছে, কেউ শেখাচ্ছে, আবৃত্তি করছে, সেই বই ছাপা হচ্ছে, সেই বই বিক্রি হচ্ছে, সেই গান স্বরলিপি হচ্ছে, তার নাটক হচ্ছে, তার গল্প নিয়ে সিনেমা হচ্ছে, উপন্যাস নিয়ে সিনেমা হচ্ছে, সেই সিনেমায় কত অভিনয় করছে, মানে কর্মসংস্থান কত, মানে ভাবা যায় না। তা সেই একজন ব্যক্তি যে একটা মানে কি বলা যায়, যেই সব মানুষ মানে পৃথিবীতে বোধহয় এক আধবারই আসে। যাই হোক, আমি একটা ছোট্ট ছড়া বলছি যে রবীন্দ্রনাথ শুধু আজকে 25শে বৈশাখের দিনে পালন করা নয়, রবীন্দ্রনাথ আমাদের সবসময়ই আছেন। ইচ্ছা না থাকলেও রবীন্দ্রনাথ শব্দটা, রবীন্দ্রনাথের কোনো একটা উক্তি আমাদের কানে সারাদিনে একবার অন্তত যাবেই, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। রবি ঠাকুর, তোমার ঠাকুর আমার ঠাকুর, সবার ঠাকুর যিনি, রবীন্দ্রনাথ ঠাকুর নামে সবাই তাকে চিনি। যে ঠাকুরের হয় যে পূজা, সেই ঠাকুরের গানে, সেই ঠাকুরের ছবি আছে সবার মনে প্রাণে। দুঃখ পেলে, ব্যথা পেলে তার কাছেই আসি, রবি ঠাকুর ছিলেন, আসেন, রবেন 12 মাসি। নমস্কার। দক্ষিণ 24 পরগনা মন্দিরঘাট থানার অন্তর্গত মাধবপুর থেকে এসেছি। আজকের সোমেশদার আমন্ত্রণে অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর অক্লান্ত প্রচেষ্টায় আজকে যেই সাহিত্য সভা কবি সম্মেলন হচ্ছে, খুবই ভালো লাগছে। ফাঁকা শূন্য মাঠ, মাথার উপরে খাঁ খাঁ করছে রোদ্দুর, যা লাগছে দেহে সে বুঝতে পারছি আমরা। যাই হোক, আজ 165 বছর অতিক্রান্ত হয়ে গেল। রবীন্দ্রনাথকে নিয়ে কি বলবো, কি করব, কি করার নেই, কি করার আছে, যা বলবো, যা ভাববো সবই রবীন্দ্রনাথ তার আমাদের আগেই বলে গিয়েছেন। তার মধ্যে থেকে আমরা একটা কি করব, বলবো যে একটা নিশ্চিত রস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যাই হোক, আজকের আমার কবিতা চিরদিনের রবীন্দ্রনাথ। আরেকটা রবীন্দ্রনাথের যদি জন্ম হতো এই দেশে,
এই বিশ্বে সারা বাংলার বুকে নতুন কাব্যের ফল্গু ধরা বইত জ্ঞানে নব প্রাণের সঞ্চারে উৎফুল্ল হতাম সুরে। ছন্দে ছন্দে ভরপুর সেই মাধুর্যময় কাব্য, কাহিনী ভরা রসাস্বাদন গল্প উপন্যাস, চিরদিনের আবেগ মাগা রবীন্দ্র সঙ্গীত, আবার লিপ্ত কাটিয়ে দুরন্ত পরিহাস। কেমন বিশেষ অতিথি, বিশেষ মান্যবর কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী এবং আশেপাশের আপামর জনসাধারণ, আপনারা সবাই জানেন আজকে আমরা সবাই এই অঙ্গীকার সাহিত্য গোষ্ঠীর পরিচালনায় বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে উপস্থিত হয়েছি। তার 165তম জন্মদিন। তো তাকে স্মরণ করে তাঁরই লেখা আমি দু লাইন বলতে পারি। রঙিন অক্ষরে লিখেছি ভালোবাসা শুধু মানুষের দরকারে। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যেই বেঁচে আছেন। তার চিন্তা চেতনায়, আশা ভরসায়, ভালোবাসায় আমরা সবাই বেঁচে আছি। তার কাব্যে, তার কবিতায়, তার সঙ্গীতে আমরা সবাই বেঁচে আছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পি তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই, হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। কত চির বাস্তব এবং কত বড় একটা বেদনা এবং চিরন্তন সত্য। কারণ তার যে গানগুলো যেভাবে সাউন্ড দিয়ে, জ্যাজ দিয়ে বা যেভাবে ব্যান্ডের মাধ্যমে যেভাবে পরিবেশিত করা হচ্ছে, তার কপিরাইট উঠে যাওয়ার পর তো রবীন্দ্রনাথ না থাকাই ভালো। আমাদের মনেই থাকুন, উনি বেঁচে থাকুন, ভালো থাকুন এবং আমাদের আশীর্বাদ করুন। আমার একটা ছোট্ট ছড়া দিয়ে আমি শেষ করব, কারণ অত্যন্ত গরম। আমাকে বৈশাখ এবং